নমস্কার, 24 আওয়ার্স টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম। আমরা কথা বলে নেবো ফিরদৌস দার সাথে। দাদা, এই সাহেবটা কি ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের? কারণ মীনাক্ষী মুখোপাধ্যায়কে সবাই ক্যাপ্টেন বলছেন দেবাংশু ভট্টাচার্য। দেখুন, এর আগে আমরা শুনেছি কালীঘাটের কাকু বলেছেন আমার সাহেবকে কেউ টাচ করতে পারবে না। মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি একজন ভদ্রমহিলা, ফলে একজন মহিলাকে কেন সাহেব বলতে যাবে? মানে এই স্বাভাবিক যুক্তিবোধ তৃণমূল বোধহয় হারিয়েছে। যদি সাহেব এর আগে সত্যি সত্যি পশ্চিমবঙ্গের মানুষ জেনে থাকে কাউকে, সেটা হচ্ছে কালীঘাটের কাকুর সাহেব। এখন সাহেব কে, সে প্রশ্নের উত্তর সেই দিতে পারবে যে সাহেব কে এটা জানেন। এখন তৃণমূল কংগ্রেস সেই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবেই হয়তোবা জানেন, তারাই দেবেন এই প্রশ্নের উত্তর। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে আমি মানুষের সাথে পদত্যাগ করতেও রাজি আছি। ওনাকে পদত্যাগ করতে কে বাধা দিয়েছে? যে কোনো মানুষ যিনি পদে থাকেন একমাত্র তিনিই পদত্যাগ করতে পারেন, অন্য কোনো দ্বিতীয় ব্যক্তি নেই। তা পদত্যাগ করতে চাইলে এটা বলার দরকার কি আছে? এটা তো ওনার একেবারে স্বেচ্ছাধীন ক্ষমতা। ফলে পদত্যাগ করতে পারি মানে রাজীব যেন অন্য কেউ আটকে রেখেছে। আরে পদত্যাগ এমন একটি বিষয় যেটি একমাত্র যে ব্যক্তি পদত্যাগ করতে চান তিনিই পারেন, এটি অন্য কেউ পারেন না। ফলে এটি বলার মানে একটা নির্বোধের উক্তি ছাড়া আমি অন্য কিছুই মনে করছি না এটাকে। বারবার লাইভ স্ট্রিমিং নিয়ে জট সৃষ্টি হয়েছিল প্রশাসন এবং জুনিয়র ডাক্তারদের মধ্যে। সেখানে তখন চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের, কিন্তু তিনি জানাচ্ছেন যে ওরা আমার ছেলের মতো, আমি কেন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো, আমি এরকম কোনো কাজ করিনি, বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। কি বলবেন? দেখুন, এই যে জুনিয়র চিকিৎসকরা তারা মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন, অঝোরে বৃষ্টি পড়ছে, আর তারা সেই বৃষ্টিতে ভিজছেন, এর থেকে খারাপ চিত্র পশ্চিমবঙ্গের মানুষ খুব কম দেখেছেন। তারপরে এই ছেলেমেয়েরা তো অনেক আশা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি গেছিলেন, তারা ফিরে গেলেন, গিয়ে সেখানে তাদের আন্দোলন স্থলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন। এর থেকে খারাপ চিত্র আর কিছু হতে পারে পশ্চিমবঙ্গে? তারা কারা? তারা পিজিটি, তারা ইন্টার্ন, তারা হাউস স্টাফ। পিজিটি মানে হচ্ছে তারা হচ্ছে ছাত্র। মন্ত্রীর কাছ থেকে এই ধরনের ব্যবহার কোনোদিন প্রাপ্য ছিল? তাও আবার পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী। ফলে এটা সত্যি হতাশাজনক। ছেলেমেয়েরা কি চাইছে? তারা তাদের সুরক্ষা চাইছে। আর এখন তো বোঝা যাচ্ছে যাদের পদত্যাগ চাইছে তাদের যে কেন পদত্যাগ করা উচিত সে তো টালা থানার ওসি গ্রেপ্তারির ফলেই বোঝা যাচ্ছে। কলকাতা পুলিশের একজন আধিকারিক গ্রেপ্তার হলেন, তিনি টালা থানার ওসি এই হিসাবে দেখবেন না? কলকাতা পুলিশের একজন আধিকারিক গ্রেপ্তার হলেন আরজিকর কাণ্ডের খুন ধর্ষণের তদন্ত প্রক্রিয়ায় সেটা উঠে এলো এবং তদন্তকারী সংস্থা সিবিআই তাকে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করা প্রয়োজন বলে মনে করছেন। তাহলে কেন, কি এমন ঘটলো যে কলকাতা পুলিশের একজন আধিকারিককে এইভাবে কাস্টডিতে নিয়ে ইন্টারোগেশন করতে হচ্ছে? তাহলে কেন কলকাতার পুলিশ কমিশনার পদত্যাগ করবেন না? আমরা দেখেছি কি ক্রাইম সিনে এত মানুষের উপস্থিতি, আমরা দেখেছি কলকাতা পুলিশ যখন সেখানে আন্দোলনরত চিকিৎসকদের প্রোটেক্ট করছে, যখন সুরক্ষা করছে, ঘটনা ঘটে গেছে, সুরক্ষা দিচ্ছে, তারপরে 14ই আগস্টে রাত্রিতে কলকাতা পুলিশের উপস্থিতিতে আরজিকরের অভ্যন্তরে ভ্যান্ডালিজম হয়েছে। কলকাতা পুলিশকে দায় নিতে হবে না? পুলিশ কমিশনারকে দায় নিতে হবে না যে তুমি সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছো? আরজিকরে এরকম একটা নক্কারজনক ঘটনার পরেও 9 তারিখের ঘটনা, 14 তারিখ রাতে আবার ভ্যান্ডালিজম হলো, দুষ্কৃতীরা এসে সেখানে তাণ্ডব লীলা চালালো। তুমি কলকাতা পুলিশ ব্যর্থ হলে তোমাকে পদত্যাগ করতে হবে না? আমি নিশ্চিত তাদের যে দাবি সেটা ন্যায্য দাবি, এবং এই দাবিতে যদি সরকার যদি কোনো প্রকার সাড়া না দেন তাহলে মানুষ বুঝবে যে সরকার এই ন্যায্য দাবির সঙ্গে নেই, সরকার বরঞ্চ দুষ্কৃতীদের সঙ্গে, অবশ্যই এর আগেও দেখা গেছে ওরা দুষ্কৃতীদের সঙ্গে এবং দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকতেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বেশি পছন্দ করেন।
যেখানে বৈঠক করতে যাওয়ার কথা হয়েছিল এবং আন্দোলনকারীরা পৌঁছেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়ির সামনে, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন চা খেয়ে যাওয়ার কথা, অথচ লাইভ স্ট্রিমিং হলো না। দেখুন, উনি তো এর আগেও বিভিন্ন প্রশাসনিক সভায় কাউকে বলেছেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। কাউকে বলেছেন আপনি পকোড়া খান, আপনি কপাল ভাতি করবেন, কেউ বলে আমি কপাল ভাতি করি। এইসব তো সমস্ত কথাবার্তা শোনা যায়। কপাল ভাতি থেকে পকোড়া, বোম বাঁধা থেকে শুরু করে বাস স্ট্যান্ড নিয়ে কি করি, সবই তো মানুষজন শুনছে। কেন তার ন্যায্য দাবি ছেলেমেয়েরা করবেন, সেটা মুখ্যমন্ত্রী কিভাবে সমাধান করলেন, এটা যদি তাদের বন্ধু বান্ধবরা দেখতে চায়, এটা অসুবিধাটা কি আছে? মুখ্যমন্ত্রী অভিভাবকের মতন আচরণ করেছেন, এরকম মন্তব্য করলেন কুণাল ঘোষ। ওর মন্তব্যের সাপেক্ষে কোনো মন্তব্য করাটা সময় নষ্ট ছাড়া কিছুই না। মুখ্যমন্ত্রী বলছেন দোষীরা তো কেউ আমার বন্ধুও নয়, শত্রুও নয়। জুনিয়র চিকিৎসকদের ধর্মগ্রন্থ থেকে মন্তব্য, ধর্ণা মঞ্চ থেকে এরকম মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মুখ্যমন্ত্রীর এই মন্তব্য আমি মনে করি অত্যন্ত হতাশাজনক। তার কারণ, একজন দোষী কেন মুখ্যমন্ত্রীর বন্ধুও নয় শত্রুও নয়, এই কথা বলে একজন মুখ্যমন্ত্রী কেন উদাসীনতা দেখাবেন? এ তো উদাসীনতা দেখানো। একজন দোষী ব্যক্তি, তাকে শাস্তি দেওয়ার কাজের ক্ষেত্রে তদন্তকারী সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই ক্ষেত্রে যদি প্রশাসনের মাথা বলেন যারা দুষ্কর্ম করেছে তারা কেউ আমার বন্ধুও নয় শত্রুও নয়, এই দূরত্ব মেনটেন করে চলেন, তাদের প্রতি উদাসীন থাকেন, তাহলে কি বার্তা যায়? যে বার্তা যায় তার ফলেই ওই কলকাতা পুলিশের একটা অংশ তারা উঠে পড়ে লাগে এই প্রমাণ লোপাটের জন্য, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। সব মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম, নতুন করে আবার তৈরি করব, মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোগী কল্যাণ, আচ্ছা হাসপাতালটা কিসের জন্য? হাসপাতাল তো রোগী কল্যাণের জন্যই। আলাদা করে রোগী কল্যাণ সমিতি তৈরি করার কি প্রয়োজন? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি এই যে সমিতি, এই যে ধরুন মানে একটা প্রবাদ আছে জানেন তো, ওল্ড ওয়াইন ইন নিউ বটল। এই বেসিক্যালি যে নতুন যাদের আনবেন বলছেন, যদি তাদের মধ্যেই তৃণমূল কংগ্রেসের কোনো প্রকার সংসর্বতা থেকে থাকে, যা পরিণতি আগে হয়েছিল একই পরিণতি ভবিষ্যতে দেখ